ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর জলোচ্ছ্বাসে খুলনার ৩ উপজেলায় প্রায় ৯,০০০ পুকুর এবং মৎস্যঘের ভেসে গেছে। এর ভেতর ৫,৫০০ মৎস্যঘের এবং ৩,৩০০টি পুকুর রয়েছে। এই দুর্যোগে জেলার দাকব, পাইকগাছা এবং কয়রা উপজেলার মৎস্যজীবীদের ১,৮৩৫ মেট্রিক টন সাদা মাছ এবং ১,৭২৪ মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে। চাষিদের অন্তত ১৬৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার এবং জলোচ্ছ্বাসে দাকব এবং কয়রা উপজেলার নানা স্থানে বাঁধ ভেঙে গেছে। পাইকগাছা উপজেলার বিভিন্ন পয়েন্টে বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি। একটু বিস্তারিত বুঝে নিতে চাই, আমাদের সঙ্গে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল আছেন। জনাব জয়দেব পাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমরা ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে কথা বলছিলাম এবং জানতে পারলাম যে আসলে একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বহু আগে থেকে আলাপ হচ্ছে, আমরা সরাসরি সম্প্রচারে লাইভ আপডেট দিচ্ছি, পূর্বাভাস আর নিরাপত্তা ইস্যু নিয়ে অনেক কথা হয়েছে। তারপরও এত বড় ক্ষতি হবার কারণটা কি দেখেন? মানে মাছ চাষিরা কি বিপদের আগাম তথ্য পাননি? আসলে আমাদের মাছ চাষিদেরকে আগাম তথ্য দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে, এবং মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যে সকল এলাকা প্লাবিত হতে পারে সেখানে উঁচু নেট এগুলো কিন্তু তাদেরকে পরিবেষ্টিত করা হয়েছে। কিন্তু আসলে আমাদের এই কোনো কিছুতে বাধা মানেনি। বিভিন্ন জায়গায় আমাদের পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ ভেঙে গেছে, যার কারণে মূলত আমাদের এই চিংড়ি ঘেরগুলো কিন্তু তলিয়ে গেছে। আমাদের একটি পরিসংখ্যান আছে, আমাদের খুলনা জেলা শেষ করে কয়রা এবং পাইকগাছা এই দুটি উপজেলায় আমাদের মূলত এই ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসের ফলে আমাদের এই এখন চিংড়ি চাষের মৌসুম এখানে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাইকগাছা উপজেলার সোনাদানা, লস্কর এবং দেলুটি এবং কয়রা উপজেলার মহারাজপুর, বেতকাশী এবং কয়রা সদরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের একটি পরিসংখ্যানও দেখা গেছে যে আমাদের খুলনা জেলায় টোটাল ৬৮,০০০ বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি ঘের আছে। এই ঘেরের ভিতর থেকে আমাদের ৯,০০০ প্রাথমিকভাবে আমাদের যে তালিকাটি সেটি ৯,১১৫টি ঘের প্লাবিত হয়েছে। জনাব জয়দেব পাল, আমরা আসলে এই পরিসংখ্যান নিয়ে আসলে আলাপ করতে চাই না, এই অর্থে যে আমরা আসলে সেই মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেছি এবং তাদের দুর্ভোগগুলো শুনছিলাম। দুর্ভোগ পরবর্তী কি ব্যবস্থা আপনারা নেবেন সেটা একটু জানার চেষ্টা করি, কারণ এক একজন চাষির সাথে যখন আমরা কথা বলছিলাম তারা বললেন কেউ ১০ লাখ টাকার চিংড়ি চাষ করেছিলেন, কেউ ১৫ লাখ টাকা, এবং তারা পথে বসে গেছেন। আপনারা মানে আপনাদের দিক থেকে কোনো রকমের সাপোর্ট তাদেরকে দেবেন কিনা? আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আসলে তাদেরকে প্রণোদনা প্রদান করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের মৎস্য অধিদপ্তরের আমরা সুপারিশ করেছি। আমরা চাই যে এই পানি যখন নেমে যাবে তখন আমাদের বাগদা চিংড়ির পোনা, বিশেষ করে যদি এই চিংড়ি চাষিদেরকে দেওয়া হয় তাহলে আমাদের এই চিংড়ি চাষিরা মূলত ঘুরে দাঁড়াবে। আমরা এই ব্যাপারে আমাদের যে সমান যে প্রকল্প আছে এই প্রকল্পের মাধ্যমে আমাদের যদি এই অঞ্চলে বিশেষ করে কয়রা এবং পাইকগাছা অঞ্চলের চাষিদেরকে এই সুযোগটা দিতে পারি তাহলে আমাদের এই চিংড়ি চাষিরা ঘুরে দাঁড়াবে এবং তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে এটি তারা পুষিয়ে নিয়ে আমাদের এই চিংড়ি উৎপাদনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। না, এদিক থেকে আপনাদের সাধুবাদ যে আপনারা আসলে তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে হয়তো প্রণোদনার ব্যবস্থা করবেন। কিন্তু আমরা যেটা বুঝি যে চিংড়ি একটা রপ্তানি পণ্য এবং দেশের অর্থনীতি একটা ভূমিকা রাখে, এবং যে ক্ষতিটা হয়ে গেল সেটা আসলে পুষিয়ে নেওয়ার উপায় কি? আপনারা হয়তো কৃষকদের বা চাষিদের পাশে থাকবেন, কিন্তু দেশের অর্থনীতি আসলে কিভাবে ঘুরে দাঁড়ানো যাবে সেক্ষেত্রে, এবং বাজারেই বা কি ধরনের প্রভাবটা পড়বে? দেশের অর্থনীতিতে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই ক্ষতিগ্রস্ত পুষিয়ে নেওয়ার জন্য আমরা এই অতি শীঘ্রই আমাদের এই যে সকল চিংড়ি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমাদের বিশেষ করে বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ির পোনাটি তাদের যদি দিতে পারি এবং তাদের যে উপকরণটি যদি দিতে পারি তাহলে কিন্তু এই ক্ষতিটি তারা পুষিয়ে নিতে পারবে। এবং চিংড়ি উৎপাদন যেহেতু কেবলমাত্র মে, জুন, জুলাই, আগস্ট মাসের ভিতর সাধারণত বাগদা চিংড়ি ৩ মাসেই কিন্তু তারা আহরণ করতে পারে, এটি পুষিয়ে নিতে পারবে। আর সাদা মাছের ক্ষেত্রে যেটি যখন এই বর্ষা শুরু হয় মূলত তখন মিষ্টি পানি যখন মিষ্টি হয়েছে তখন মূলত তারা সাদা মাছগুলো স্টক করে। তাই এই পোনাটা যদি তারা পরবর্তীতে স্টক করতে পারে তাহলে এই যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবে।
আর একটা সমস্যা তো রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা জানি একটা ঘেরে যখন মাছ চাষ করা হয় তখন নানা পরিচর্যার মধ্য দিয়ে মাছ চাষের একটা উপযোগী করে ওই ঘেরটাকে তৈরি করা হয়। এখন আসলে সেখানে পানি ঢুকে গেছে এবং সেই ঘের তলিয়ে গেছে, লবণ পানি বলা হচ্ছে। তাহলে সেটা চাষের উপযোগী করাটাও তো একটা কষ্টসাধ্য ব্যাপার। আপনারা হয়তো আর্থিক প্রণোদনা দেবেন, কিন্তু লজিস্টিক যে সাপোর্টটা দেয়া, পরামর্শ দেয়া, সেই জায়গাটা আসলে কিভাবে হবে? না, আসলে যেখানে এই কয়রা এবং পাইকগাছা যেখানে এই তলিয়ে গেছে, এটি মূলত হচ্ছে লবণাক্ত এলাকা। এখানে সাধারণত লবণ পানিতেই মূলত বাগদা চিংড়ি চাষ হয়। যখন এই পানিটি কমে যাবে, এই পানিটি মূলত আসলে তাদের বিশোধন করতে হবে। বিশেষ করে যখন যেখানে চাষ করবে সেটি ব্লিচিং পাউডার দিয়ে বিশোধন করতে হবে, চুন দিতে হবে। এটি তার পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরি করতে গেলে আসলে তার কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন। আমরা এক্ষেত্রে অর্থলগ্নিকারী যে প্রতিষ্ঠান আছে, বিশেষ করে ব্যাংক এবং এই বেসরকারি সংস্থা, সেখান থেকে আমাদের যাতে এই চাষিরা এই সুযোগটি পায়, সেটিও আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের এই ক্ষতির হাত থেকে আমরা তাদেরকে নতুন করে তাদেরকে আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আসলে নেটওয়ার্কটা ভালো থাকলে আপনার কথা আরও স্পষ্ট করে শুনতে পারতাম। এবং অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।